আমরা কোন পর্যন্ত ছিলাম, কেউ কি দেখছেন? লেকচার গুলো যে পড়ানো হচ্ছে নিজেরা কি খুলে দেখতেছেন নাকি ক্লাসে যেটুকু আলোচনা হয় এইটুকু? লেকচার নাম্বার কত বলেন? স্যার 5। এইটা হয়েছিল? 5 স্যার, 5। হ্যাঁ, ওই ডিসিশন ট্রি পর্যন্ত ডিসিশন ট্রি হয়েছে। হয়েছিল, ডিসিশন ট্রি তাই না? হয়েছে স্যার। জি। লেকচার নোট 6। তো আমরা এটা এটা পড়া হয়েছে। তো ফর্মাল সিস্টেম স্পেসিফিকেশন, এইটা তো মেবি আমরা একটু একটু আলোচনা করছিলাম, তাই না? টার্ম জি গুলোর স্যার। সাথে জাস্ট পরিচিত জি স্যার। জি হচ্ছিলাম। স্যার। যে আজকে জি স্যার। বলছিলাম যে আমরা ডিটেলস একটু কথা বলবো আসলে ফর্মাল সিস্টেম স্পেসিফিকেশনটা কিভাবে হয়ে থাকে আর কি। তো অনেকে আবার জিজ্ঞাসা করছিলেন যে যে আসলে এভাবে দেখতেছি আসলে এটা কিভাবে কাজ করে, মূলত কিভাবে কাজ করে, ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আসলে কিভাবে প্রেজেন্ট করা হয়। জি তো স্যার। কারো কি মনে আছে এক কথায় সিস্টেম, এই সাইন্টিফিক ডোমেন এবং সিমেন্টিক ডোমেন, এই দুইটা জিনিস কি বলছিলাম? তিনটা কথা আর কি এখানে মোটামুটি বলা হয়েছিল। কারো কি কোনো মানে ক্লু কোনো মনে আছে? জি স্যার, একটা বলছিলেন স্যার, বর্ণ আর হলো অক্ষর স্যার। যে কোন কি বর্ণ কি কাকে বলে আর অক্ষর কাকে বলে স্যার। ওইটা তো উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আর কি ওইটা বলছিলাম, হুম। বেসিকটার জন্য। আচ্ছা, আপনারা আবার একটু মিলিয়ে নেন। একটা বলছিলাম যে আসলে ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজটা, ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজটা বলছিলাম যে যে জিনিসটার মাধ্যমে, ধরেন যে আমরা ফাইনাল প্রোডাকশনে, একটা সফটওয়্যারের ফাইনাল প্রোডাকশনে যাওয়ার আগে সফটওয়্যারটার একটা প্রোটোটাইপ বা মডেল তৈরি করে, হ্যাঁ, ওই মডেলটা থেকে যদি আমরা তার স্পেসিফিকেশন গুলাকে রিড করে এটাকে জাস্টিফাই করতে চাই, ওই জাস্টিফাই করার জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজের দরকার হয়। তো ওইটাকে আমরা বলতেছি ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ। তো এই ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজটা দুইটা জিনিসের কম্বিনেশনে তৈরি হয়। এখানে ফ্যাক্টর থাকে দুইটা, আর ব্যাপার হচ্ছে মূলত তিনটা জিনিস, আসলে দুইটা জিনিস এবং ওই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক। একটা হচ্ছে সাইন্টিফিক ডোমেন বা সাইন্স, যে বর্ণ গুলা নিয়ে মূলত আমরা এই ল্যাঙ্গুয়েজটার মেইন যে ফ্রেম, এটা তৈরি করে থাকি। তারপর ল্যাঙ্গুয়েজ কমপ্লিট আপ হওয়ার পর ওইটাকে অর্থবহ করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি ওইটাকে আমরা বলছিলাম সিমেন্টিক ডোমেনে ওইটা আলোচনা হয়, যাতে আমরা বিভিন্ন আলজেব্রা, অ্যারিথমেটিক, এগুলাতে আমরা ইউজ করতে পারি এটাকে অর্থবহ করার জন্য। এটাকে বলছিলাম এই সিমেন্টিক ডোমেনে আলোচনা। আর স্যাটিসফ্যাকশন রিলেশন, এদের মধ্যে যে সম্পর্কটা, এটাকে বলছিলাম যে এখানে আলোচনা করা হয়। এখন এটা দুইটা প্রক্রিয়ায় হয়ে থাকে, কথা বলছিলাম দুইটা প্রক্রিয়ায় হয়ে থাকে, একটা হচ্ছে মডেল ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে প্রপার্টি ওরিয়েন্টেড। তো এত বিশদ কথা সব এমনিতে বলা যাবে না, জাস্ট আমরা অল্প অল্প করি আর কি বলি, আপনারা একটু খেয়াল করে শুনেন, ঠিক আছে? ওকে স্যার। তো দেখেন, ফর্মাল মেথড আর ইউজুয়ালি ক্লাসিফাইড ইনটু টু ব্রড ক্যাটাগরি, যেটা উপরে বলা হচ্ছে যে একটা মডেল ওরিয়েন্টেড আর একটা হচ্ছে প্রপার্টি ওরিয়েন্টেড। তো এই দুইটা জিনিসে আমরা কেন এখানে ক্যাটাগরাইজ করতেছি, দুইটা দুইটা এক্সপেক্ট থেকে, দুইটা দৃষ্টিকোণ থেকে কাজ করে থাকে মূলত। এই জন্য দুইটা রেজাল্টিং যে ভ্যালু, ওইখানেও একটা পার্থক্য সৃষ্টি হয়। তো দেখেন, ইন মডেল ওরিয়েন্টেড স্টাইল ওয়ান ডিফাইন্স এ সিস্টেম বিহেভিয়ার ডিরেক্টলি, আপনি সিস্টেম বিহেভিয়ার ডিরেক্টলি সে এই এক্সপেক্ট থেকে সে ডিরেক্টলি এটাকে জাজ করে। এটা কোথায়? মডেল ওরিয়েন্টেড যে স্টাইলটা, এটাতে বাই কনস্ট্রাক্টিং, কিভাবে করে এটা? বাই কনস্ট্রাক্টিং এ মডেল অফ দ্য সিস্টেম ইন টার্মস অফ ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার সাচ এস ট্রাপল, রিলেশন, ফাংশন, সেট, সিকোয়েন্স, এই ম্যাথমেটিক্যাল টার্মস গুলোর মাধ্যমে, এইগুলা স্ট্রাকচার করার মাধ্যমে তাদের প্রপার্টিজ গুলাকে এই ম্যাথমেটিক্যাল টার্মে ট্রান্সফর্ম করে সে একটা রিপ্রেজেন্টেশন তৈরি করে। এটা কোথায়? মডেল ওরিয়েন্টেড স্টাইলে। এই জিনিসগুলো মাথায় রাখবেন।
আর প্রপার্টি ওরিয়েন্টেড যে স্টাইলটা বা প্রপার্টি ওরিয়েন্টেড স্টাইলে আমরা কিভাবে কাজ করে থাকি, দ্য সিস্টেমস বিহেভিয়ার ইজ ডিফাইন ইনডিরেক্টলি, ওইখানে ডিরেক্টলি আমরা ওইটার প্রপার্টি গুলাকে ম্যাথমেটিক্যাল টার্মে ট্রান্সফর্ম করে প্রেজেন্ট করি, আর এখানে ইনডিরেক্টলি ওই প্রপার্টি গুলাকে স্টেট করব। দেখেন, বাই স্টেটিং ইটস প্রপার্টি ইউজুয়ালি ইন দ্য ফর্ম অফ সেট অফ অ্যাজিউম দ্যাট দ্য সিস্টেম মাস্ট স্যাটিসফাই, এটাকে শর্তসিদ্ধ ভাবে যে এটাকে স্যাটিসফাই করে কিনা এটা আমরা দেখব। তো এক্সাম্পল হিসেবে তারা এখানে দেখাইছে যে লেট আস কনসিডার এ সিম্পল প্রোডিউসার এন্ড কনজিউমার এক্সাম্পল। যেমন দুইটা জিনিস কিভাবে কাজ করে, একটু ওয়েট করেন আপনারা। হ্যাঁ, সরি। হ্যাঁ, কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম, তো লেট আস কনসিডার এ সিম্পল প্রোডিউসার এন্ড কনজিউমার এক্সাম্পল। একটা প্রোডিউসার একদম সিম্পল ধরনের একটা উদাহরণ দিয়ে তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। দেখেন, ইন এ প্রপার্টি ওরিয়েন্টেড স্টাইল, প্রপার্টি ওরিয়েন্টেড স্টাইলে কিভাবে কাজ করতেছে এটা, ইট ইজ প্রবাবলি স্টার্টেড বাই দ্য লিস্টিং দ্য প্রপার্টিজ অফ দ্য system, like the consumer can start consuming only after the producer has produced an item। তো কাজটা মূলত আমরা কিভাবে শুরু করতেছি, আমাদেরকে যে ইভেন্ট গুলা তারা জাজ করবে, দেখেন আমরা কাজটা কিভাবে শুরু করতেছি এটা তারা আমাদেরকে প্রথম ব্যাখ্যা দিচ্ছে। যে একজন কনজিউমার কনজিউম করা কখন থেকে শুরু করে, অনলি আফটার দ্য প্রডিউসার হ্যাজ প্রডিউস দ্য অ্যান আইটেম। একজন প্রডিউসার যখন একটা কমপ্লিট প্রোডাক্ট সে তৈরি করতে পারবে, এই কমপ্লিট প্রোডাক্টটা কনজিউমার কাছে পৌঁছানোর পর তখনই তো সে এটাকে কনজিউম করার জন্য অ্যাভেল হবে, তাই তো? তো দেখেন, অ্যাভেল হওয়ার পরই এই কনজিউমারের কাজটা শেষ হয়। তাহলে এটা কার কার পরে শেষ হইলো? প্রডিউসারের কমপ্লিট প্রোডাক্ট প্রডিউস করার পর কনজিউমারের কাজ শেষ হইলো, তা শুরু হইলো। তো এটা শেষ হবে কখন পর্যন্ত, মানে কখন শেষ হবে? দ্য প্রডিউসার স্টার্ট টু প্রডিউস an item only after the consumer has consumed the last item। জিনিসটা দেখেন সিম্পল। এখন পরবর্তীতে আবার কনজিউমার কখন সে প্রোডাকশনে যাবে, যখন প্রডিউসার তার কনজিউমার তার প্রোডাকশন কনজিউম করা শেষ হবে, তখন আবার প্রডিউসার তার প্রোডাকশনে যাবে। দা প্রডিউসার স্টার্ট টু প্রডিউস অ্যান আইটেম অনলি আফটার দ্য কনজিউমার হ্যাজ কনজিউম দ্য লাস্ট আইটেম। আরেকটা ভালো এক্সাম্পলের মাধ্যমে এখানে দেখাইছে, তার আরেকটা উদাহরণ এখানে দেখাইছে। যেমন দেখেন, এ গুড এক্সাম্পল অফ এ প্রডিউসার এন্ড কনজিউমার প্রবলেম ইজ সিপিইউ প্রিন্টার কোঅর্ডিনেশন। তো আফটার প্রসেসিং অফ ডাটা, একটা ডাটা মাইক্রোপ্রসেসরে কমপ্লিট হওয়ার পর সিপিইউ কি করে, সিপিইউ এটার আউটপুটে যে ক্যারেক্টার গুলা এটা প্রিন্টারের বাফারে দিয়ে দেয়। তো মনোযোগ দিয়ে শুনেন, তো সিপিইউ এই ক্যারেক্টার গুলা আউটপুট গুলা কি করে, সে প্রিন্টারের বাফারে দিয়ে দেয়। তো প্রিন্টারের বাফার যখন এই ডাটাগুলো পেয়ে গেল, তো প্রিন্টার কি করে, প্রিন্টার অন দ্য আদার হ্যান্ড রিড ক্যারেক্টার ফ্রম দ্য বাফার এন্ড প্রিন্ট দেম। এখন সে যে রিড করবে, কতক্ষণ পর্যন্ত রিড করবে? দ্য প্রডিউসার ইজ এই দ্য সিপিইউ বা প্রডিউসার, আমরা ওইখানে যাকে প্রডিউসার বলতেছিলাম এটা এখানে সিপিইউ টার্মে ব্যবহার হচ্ছে। দেখেন, সিপিইউ ইজ কনস্ট্রেন্ট বাই দ্য ক্যাপাসিটি অফ দ্য বাফার। কেন? একটু খেয়াল করলে বুঝতে পারবেন কারণ কি। সিপিইউ সিপিইউর কাজটা সীমাবদ্ধ হয় কার মাধ্যমে? এই বাফারের যে স্টোরেজ সিস্টেম তার মাধ্যমে। বাফারের স্টোরেজ তো খুব কম থাকে, তো বাফার কতটুকু ক্যাপাসিটি নিতে পারবে বা লোড নিতে পারবে, সে এইটুকুই পর্যন্তই কিন্তু এই সিপিইউ তাকে ক্যারেক্টার প্রডিউস করতে পারে বা আউটপুট দান করতে পারে। এখন হোয়ার এজ দ্য প্রিন্টার ইজ কনস্ট্রেন্ট বাই দ্য এমটি বাফার। তো প্রিন্টারের কাজটা কিভাবে কনস্ট্রেন্ট হয় বা সীমাবদ্ধ হয়? বাফার যখন খালি হয়ে গেল, প্রিন্টারের কাজ কিন্তু এখানেই শেষ। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জিনিসটা কিন্তু সিম্পল। হ্যালো?
হ্যাঁ জি স্যার। তো দেখেন এইখানে কিন্তু আমরা তার যে একদম অরিজিনাল প্রপার্টি এখানে কিন্তু ডিরেক্টলি আমরা হিট করতেছি না, জাস্ট শর্তসিদ্ধ ভাবে আমরা এই প্রপার্টি ওরিয়েন্টেড স্টাইলে এই উদাহরণটা ব্যবহার করে বোঝার ট্রাই করতেছি। কিন্তু আপনি যখন মডেল ওরিয়েন্টেড এর কথা চিন্তা করবেন ওইখানে কিন্তু একদম ডিরেক্টলি এটার প্রপার্টিজ গুলা নিয়ে ম্যাথমেটিক্যাল টার্মে আমরা রিপ্রেজেন্টেশন মানে দেওয়া হবে আর কি। এক্সাম্পল অফ প্রপার্টি ওরিয়েন্টেড স্পেসিফিকেশন স্টাইল আর অ্যাজিউম স্পেসিফিকেশন এন্ড আলজেব্রিক স্পেসিফিকেশন। তো দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের এই মডেল ওরিয়েন্টেড যে স্পেসিফিকেশন গুলা এগুলো ইউজ করে থাকি, যেমন এই যে জেড, সিএসপি, সিসিএস এক্সেট্রা। তো দেখেন মডেল ওরিয়েন্টেড এর কিছু ফিচার আছে, যে ব্যাপারগুলা এগুলা মনে রাখতে হবে। মডেল ওরিয়েন্টেড অ্যাপ্রোচেস আর মোর সুইটেড টু ইউজ ইন লেটার ফেজেস অফ লাইফ সাইকেল, সফটওয়্যার লাইফ সাইকেল যেটা আর কি। এখন এইটা কেন আমরা সফটওয়্যার লাইফ সাইকেল মডিউলের পরে ইউজ করব কেন? কারণ হচ্ছে বিকজ হেয়ার ইভেন মাইনর চেঞ্জ টু এ স্পেসিফিকেশন মে লিড টু ড্রাস্টিক চেঞ্জ টু দ্য এন্টায়ার স্পেসিফিকেশন। দেখেন মডেল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ যেহেতু একটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে জিনিসটা প্রেজেন্ট করে থাকে, তো এইখানে যদি কোনো ভুল ধরা পড়ে বা কোনো ল্যাকিং ধরা পড়ে, তো এইখানে কিন্তু একটা এই স্পেসিফিকেশনে কিন্তু একটা হিউজ চেঞ্জ আসার সম্ভাবনা থাকে। তো দেখেন এই জিনিসগুলো একটু লক্ষ্য করে পড়বেন, কারণ এগুলা থেকে কোশ্চেন হইতে পারে যে কেন আসলে আমরা মডেল ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা এই সফটওয়্যার লাইফ সাইকেলের এই ফেজটার পরে ইউজ করব কেন। এটার উত্তরটা হচ্ছে যে বিকজ হেয়ার ইভেন মাইনর চেঞ্জ টু এ স্পেসিফিকেশন মে লিড টু ড্রাস্টিক চেঞ্জ টু দ্য এন্টায়ার স্পেসিফিকেশন। কারণ মডেল ওরিয়েন্টেড যে অ্যাপ্রোচটা আছে এইটার কারণে, এটার প্রেজেন্টেশনের কারণে আপনার যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট এবং স্পেসিফিকেশন এই ধাপটাতে একটা হিউজ পরিমাণের পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকে। তো এই পরিবর্তনটা মূলত আসলে কারো কাম্য না। কারণ কি, এটা করতে গেলে বা এটার ইমপ্লিমেন্ট বা এমবডিড করতে গেলে আমাদের একটা হিউজ একটা প্যারা সামলাইতে হয়, যেটা ফুল যে ডিটসটা আছে এটার মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে। তো এটা কেউই করতে চাইবে না। তো এটাকে নর্মালি জাজ করার জন্য বা স্পেসিফিকেশন গুলো ঠিক আছে কিনা এগুলা দেখার জন্য সফটওয়্যার লাইফ সাইকেলের পরে এই ইভেন্টটা ইউজ করা হয় বা এই ফেজটা বা এই অ্যাপ্রোচটা আমরা ব্যবহার করে থাকি। দে ডু নট সাপোর্ট লজিক্যাল কনজাংশন এন্ড ডিসজাংশন। তো এইখানে কোনো এড অথবা বাদ এই ব্যাপারগুলা তারা সাপোর্ট করে না। আর প্রপার্টি ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা আমরা কোথায় সুইটেবল হয়, কোন ফেজটাতে, সফটওয়্যার লাইফ সাইকেলের কোন ফেজটাতে এটা সুইটেবল হয়ে থাকে? দেখেন প্রপার্টি ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আর সুইটেবল ফর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বিকজ দে ক্যান বি ইজিলি চেঞ্জ। তো কারণ কি, এখানে তো আমরা ডিরেক্টলি কাজ করি না, ইনডিরেক্টলি এই প্রপার্টি গুলা নিয়ে আমরা কাজ করে থাকি। তো এখানে চেঞ্জ করাটা খুব সহজবোধ্য আর কি, সহজসাধ্য। তো they specify a system as a conjunction of assume and they can easily replace one assume with another assume। একটা শর্তের সাথে বা একটা শর্ত সাথে আরেকটা শর্ত আপনি এই, ওইটাকে রিপ্লেস করতে পারেন সহজে, আবার চেঞ্জও করতে পারেন সহজে। এই জন্য এখানে স্পেসিফিকেশন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ব্যবহার করলেও হালকা যে স্লাইট যে পরিবর্তন গুলো আছে এখানে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এখন আসছি আমরা অপারেশনাল সিমান্টিক যেটা। অপারেশনাল সিমান্টিক জিনিসটা কি? Informally, the operation semantic of a formal method is the way computation are represented. There are different types of operational semantic according to what is meant by a single run of the system and how the runs are grouped together to describe the behavior of the system। দেখেন আমরা যে মডেল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ এন্ড প্রপার্টি ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা আমাদের মডেলে বা প্রোটোটাইপে, যে প্রোটোটাইপে আমরা ব্যবহার করতে চাই, সফটওয়্যার প্রোটোটাইপ অথবা সফটওয়্যার মডেলে ব্যবহার করতে চাই, এই কাজটা মূলত আমরা কিভাবে ব্যবহার করব? দেখবেন আমাদের সরি, আমাদের কম্পিউটারের ভিতরে ডাটা পাস হওয়ার জন্য বিভিন্ন ধরনের মোড আমরা ব্যবহার করে থাকি, যেমন সিরিয়াল মোড ব্যবহার করে থাকি, প্যারালাল মোড ব্যবহার করে থাকি। ঠিক তেমনি ভাবে এইখানেও আমাদের যে এই প্রক্রিয়াটা আমরা আসলে কিভাবে সম্পন্ন করব,
এই অ্যাকশনটা কিভাবে কমপ্লিট হবে এটাকে বোঝানোর জন্য এখানে অপারেশনাল সিমান্টিকটা বোঝানো হয়েছে। তো দেখেন ইভেন্ট গুলা মূলত কিভাবে ওয়ান বাই ওয়ান কাজ করবে নাকি প্যারালালি কাজ করবে, এগুলোরই প্রকারভেদ এই অপারেশনাল সিমান্টিকে দেখানো হয়েছে। তো প্রথম প্রকারভেদটা হচ্ছে লিনিয়ার সিমান্টিক ডেটা। তো ইন দিস অ্যাপ্রোচ a run of a system is described by a sequence of events or state। দেখেন প্রত্যেকটা ইভেন্ট ওয়ান বাই ওয়ান নিয়ে সে এখানে কাজ করে থাকে, এন্ড দ্য কনকারেন্ট ইভেন্ট যেই জিনিসগুলো সমসাময়িক একই সময়ে হয়ে থাকে, একই সময়ের যে কাজগুলো আসলে এখানে হওয়ার কথা, এই অ্যাক্টিভিটিস গুলো তাহলে এখানে কি হয়, এটার মেন জিনিসটা হচ্ছে ওয়ান বাই ওয়ান কাজ করে, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে কোথায়। তো এখানে একটা প্রশ্ন হইতে পারে যে যেই কাজগুলা একটা সফটওয়্যারের একই সাথে হওয়ার কথা, বা যেই মডিউল গুলা একসাথে কাজ করার কথা, এগুলাকে আমরা এখানে বলতেছি কনকারেন্ট অ্যাক্টিভিটিস। তো এই অ্যাক্টিভিটিস গুলাকে এই অ্যাপ্রোচে আমরা কিভাবে শো করে থাকি। তো ফর এক্সাম্পল এ কনকারেন্ট অ্যাক্টিভিটি, এই যে এ প্যারালাল বি, দেখেন এখানে দেখানো হইতেছে এ প্যারালাল বি ইজ প্রেজেন্টেড বাই দা সেট অফ সিকোয়েন্সিয়াল অ্যাক্টিভিটিস এ সেমিকোলন বি, এভাবে প্রকাশ করা হয়ে থাকে যে দুইটা কনকারেন্ট ইভেন্টকে এখানে এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। যদিও এটা দিস ইজ সিম্পল, যদিও এটা সিম্পল বাট রেদার আনন্যাচারাল রিপ্রেজেন্টেশন অফ দা কনকারেন্সি। তো এটার কিন্তু এটা একটা সীমাবদ্ধতা, সে কনকারেন্ট ইভেন্ট গুলাকে একদম প্রপারলি এখানে শো করতে পারে না বা রিপ্রেজেন্ট করতে পারে না। দ্য বিহেভিয়ার অফ এ সিস্টেম ইন দিস মডেল কনসিস্ট অফ দ্য সেট অফ অল ইটস রান। তো এই মূলত যে লিনিয়ার সিমেন্টিকটা, এটা কি নিয়ে গঠন হয়ে থাকে, এটার সেটটা আমরা তো এটাকে সেট হিসাবে প্রকাশ করব, ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে প্রকাশ করব। এটা ওই সব ধরনের ইভেন্টের সেট যেগুলা, হ্যালো, যেগুলা একই সময়ে রানিং অবস্থায় আছে, যেগুলা রানিং স্টেটে আছে, ওই সমস্ত ইভেন্ট গুলাকে একসাথে নিয়ে গঠিত হয় এই লিনিয়ার সিমান্টিক। তো টু মেক দিস মডেল রিয়েলিস্টিক and usually justice and fairness restriction are imposed on computation to exclude the unwanted interleaving। তো দেখেন এটা থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম। প্রথমত এখানে ইভেন্ট গুলা ওয়ান বাই ওয়ান জাস্ট হয়ে থাকে, আর এটার একটা লিমিটেশন হচ্ছে কি, যে কনকারেন্ট ইভেন্ট যেই দুইটা আছে, সরি দুইটা না, মানে যে কটাই থাকুক, কনকারেন্ট ইভেন্ট গুলাকে সে প্রপারলি এখানে রিপ্রেজেন্ট করতে পারে না। আর ব্রাঞ্চিং সিমান্টিক এখন দেখি, ব্রাঞ্চিং সিমান্টিক কথাটাকে মোটামুটি বোঝা যাচ্ছে যে মূলত আসলে এখানে কি হইতে পারে। ইন দিস অ্যাপ্রোচ দ্য বিহেভিয়ার অফ এ সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই এ ডিরেক্টেড গ্রাফ। তো দেখেন ডিরেক্টেড গ্রাফ আমরা যেমন বাইনারি ট্রি পড়ছি বা অন্যান্য যে ওই কি বলে ওই গ্রাফ গুলা পড়ছি, তো এখানে কি থাকে, একটা রোড থাকে, রোড থেকে কিছু নোড বের হয়, একদম লাস্ট পর্যায়ে লিফ থাকে। তো দেখেন আমাদের যে ডিসিশন ট্রিটা ছিল ওইখানেও আমরা মূলত কি করছি, আমাদের রোড রোড ছিল, একদম যে লিফ নোটটা ছিল ওই লিফ নোটটার আগের নোটটা ছিল আসলে মূলত এখানে কি কাজ হয়ে থাকে, এবং লিফ নোটে অ্যাকশনটা ছিল, এমন তো নাকি? হ্যালো, জি স্যার। আপনারা কি মনে করতে পারতেছেন নাকি শুধু শুধু হ্যাঁ বলতেছেন? না না, ঠিক আছে স্যার, করতে একদম লিফ পারতেছি। নোটে ছিল অ্যাকশনটা, আমরা আসলে এখানে কি কি অ্যাকশন টেকেন হইতেছে। আর লিফ নোটের যেই একদম ডিসেন্টেড যেই নোটটা ছিল এখানে ছিল আসলে মূলত আমরা এখানে কি কাজ করতে চাই, ওই কাজটার ডেফিনেশনটা ছিল। তো একইভাবে এখানে ব্রাঞ্চিং সিমান্টিকেও এই সেম কাজটা আমরা করে থাকি। দেখেন দ্য নোটস অফ দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দ্য পসিবল স্টেট ইন দ্য ইভলিউশন অফ এ সিস্টেম, and the descendant of each node of the graph represent the state which can be generated by any of the atomic action enabled that at that state। একই কাজ। Although this semantic model distinguishes the branching point in a computation, and still it represent the concurrency by interleaving। একদম সেম কাজটাই এভাবে হয়ে থাকে। এই ডিসিশন ট্রি এর যে কাজটা, এই কাজটা এই ব্রাঞ্চিং সিমান্টিকেও একই কাজটা হয়ে থাকে। তো ব্রাঞ্চিং সিমান্টিকে আমরা কিভাবে কাজ করি, এবং লিনিয়ার
সিমেন্টিকে আমরা কিভাবে কাজ করি অলরেডি এই দুইটা জানলাম। তারপর পরবর্তীতে আমাদের যে অ্যাপ্রোচটা আসতেছে এটা হচ্ছে ম্যাক্সিমালি প্যারালাল সিমেন্টিক। তো ম্যাক্সিমালি প্যারালাল সিমেন্টিকে কিভাবে কাজ করে, যেহেতু প্যারালাল সিমেন্টিক বলতেছি, তো এখানে কি হয়, কনকারেন্ট যে ইভেন্ট গুলা কিভাবে কাজ করে এটার কথাই বলা হবে। তো ইন দিস অ্যাপ্রোচ দ্য কনকারেন্ট অ্যাকশন এনাবেল এট এনি স্টেট দ্যাট অ্যাজিউম টু বি টেকেন টুগেদার। দেখেন কনকারেন্ট ইভেন্ট গুলাকে একসাথে করার জন্য এই সবগুলা কনকারেন্ট ইভেন্টকে একসাথে নিয়ে আসে এই অ্যাপ্রোচে। দিস ইজ অ্যাগেন নট এ ন্যাচারাল মডেল অফ কনকারেন্সি। এটাও কিন্তু একটা ন্যাচারাল মডেল না, যেটা আমরা এই লিনিয়ার অ্যাপ্রোচে যেটা দেখছিলাম, যে ওইখানে কি করছিলাম, কনকারেন্ট ইভেন্ট গুলাকে ঠিক মতো প্রকাশ করতে পারতেছে না, আর এইখানে কি করতেছে, যে সবগুলা কনকারেন্ট ইভেন্টকে একসাথে নিয়ে এসে পড়তেছে। এখানে এমন হইতে পারে যে দুইটা ইভেন্ট কনকারেন্ট হইতে পারে বা অন্যগুলা আলাদা হইতে পারে, কিন্তু সবগুলাকে এক জায়গায় নিয়ে আসার কিন্তু কোনো মানে হয় না। এগুলা লিমিটেশন গুলা। So this is not again a natural model of concurrency, since it implicitly assumes the availability of all the required computational resources. তারপর হচ্ছে পার্শিয়াল অর্ডার সিমেন্টিক। তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন, পার্শিয়াল অর্ডার সিমেন্টিকে আমরা কি করি। Order this view, the semantic ascribed to a system is a structure of state satisfying a partial order relation among the states. The partial order represents a precedence ordering among events and constant some event to occur only after some other event have occurred. দেখেন, আপনারা কথা শুনতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। বাকিরা আছেন সবাই? হ্যালো? জি স্যার। একজনের কথাই তো শুনতে পারতেছি, বাকিরা কি সবাই আছেন? জি স্যার। জি স্যার, আছি স্যার। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে? আছি স্যার। কথা বুঝতে পারতেছেন কিনা, বা কোনো কোশ্চেন থাকলে করবে। কারণ এটা শুনেন, আমি আবারও বলতেছি যে কিছু সাবজেক্ট আছে এগুলো আপনাদের একটু ধৈর্য ধরে শুনতেই হবে, এখানে কিচ্ছু করার নাই। এখানে যে ওইরকম যে রসাত্মক কোনো পড়াশোনা হবে এরকম জিনিস না, আসলে কিছু জিনিস আছে এগুলা রুট পড়াশোনা একদম। এটা আপনার না ভালো লাগলেও শুনতে হবে, বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো দেখেন, যেটা বলতেছিলাম, পয়েন্টটা হারিয়ে ফেললাম। আচ্ছা, এটা তো এখনো বলি নাই। হ্যাঁ, তো এই পার্শিয়াল অর্ডার সিমেন্টিকে তাহলে মূলত কিভাবে কাজ হয়ে থাকে। কাজ তো মূলত এভাবে হওয়ার কথা যে একটা ইভেন্টের পর এটা কোন ইভেন্টের সাথে রিলেশন আছে, এইভাবে ওয়ান বাই ওয়ান ইভেন্ট গুলা আমাদের মেইন সফটওয়্যারে কাজ করে থাকে। যে একটা ধরেন যে ফাংশন, এই ফাংশনটার পর কোন ফাংশনটাকে আসলে কল করে এভাবে ওয়ান বাই ওয়ান কাজ করে থাকে। কিন্তু পার্শিয়াল অর্ডার সিমেন্টিকে আসলে কি করে, যে কনকারেন্ট ইভেন্ট গুলাকেও সে একদম ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হইতে দিতেছে না, আবার যে ওয়ান বাই ওয়ান একটার পর একটা ইভেন্ট বা স্টেট যে এক্সিকিউট হওয়ার কথা ছিল এভাবেও হয় না। সে একটা অর্ডার অফ প্রিসিডেন্স তৈরি করে। এই জিনিসটা আসলে মূলত কেমন, যেমন দেখেন আমরা এরিথমেটিক অপারেশন গুলাতে, যেমন আমরা আমাদের যে যদি বাংলায় বলি সরল অঙ্কে, আমরা যেমন একটা প্রিসিডেন্স মেনটেন করি সরল অঙ্ক গুলা করার ক্ষেত্রে। যেমন আমরা ব্র্যাকেটের কাজ করি, তারপর গুণ ভাগের কাজ করি, তারপর যোগ বিয়োগের কাজ করি, এমন একটা প্রিসিডেন্স কিন্তু মেনটেন করি। ঠিক তেমনি ভাবে যে আসলে কোন অপারেটরের প্রিসিডেন্স আগে, ওইটার প্রিসিডেন্সের উপর নির্ভর করে অ্যাকর্ডিং টু আমরা এই কাজগুলা করে থাকি। এখন একইভাবে এইখানে এই একটা প্রিসিডেন্স তারা তৈরি করে যে ইভেন্ট গুলা ওয়ান বাই ওয়ান জাজ করাকে এই পার্শিয়াল অর্ডার সিমেন্টিক বলতেছে। যে অনেক সময় দেখেন না যে পার্শিয়াল কথাটা আমরা কোন সময় বলি, যে একক পক্ষপাতিত্ব করলে আমরা এটাকে পার্শিয়াল বলি। এই প্রিসিডেন্স অনুসারে এই পার্শিয়ালিটিটা মূলত হয়ে থাকে। কথাটা বুঝছেন? দেখেন, while the occurrence of other event is considered to be incomplete, যে আদার যে ইভেন্ট গুলা
এইগুলাকে আমরা বলতেছি যে, বা কনকারেন্ট ইভেন্ট গুলাকে এই সময় বলতেছি, যেহেতু আমরা এটা করতে পারতেছি না, কনকারেন্ট ইভেন্ট গুলা একই সাথে হওয়ার কথা থাকলেও যেহেতু এখানে করতে পারতেছি না, আমাদের প্রেসিডেন্স মেনটেন করে এই কাজ করতে হয়, তখন এগুলাকে আমরা ইনকম্পারেবল বলে অভিহিত করে থাকি। এবং দিস ফ্যাক্ট আইডেন্টিফাইজ কনকারেন্সি এজ এ ফিনোমিনা, কনকারেন্সিকে আমরা একটা ফিনোমিনা হিসেবে ধরে এটাকে ট্রান্সলেটেবল হিসেবে মনে করি না টু এনি ইন্টারলিভ রিপ্রেজেন্টেশন। তো দেখেন এখন এই ফর্মাল মেথড possess several positive feature and some of which are discussed below। এগুলা কিছু পজিটিভ ফিচার গুলা যে আছে এগুলা দেখি, তারপর এটার মনে হয় কিছু লিমিটেশনও আছে, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখি। তো প্রথম যে পজিটিভ ফিচারটা তারা আমাদের এখানে দেখাইতেছে, ফর্মাল স্পেসিফিকেশন এনকারেজ রিগর। তো এইটা উৎসাহিত করে মানে কাকে? কঠোরতাকে। এখন এটা কি অর্থে এখানে বলা হইতেছে মূলত, often the very process of construction of a rigorous specification is more important than the formal specification itself। কখনো কখনো এই স্পেসিফিকেশনটা, ফর্মাল স্পেসিফিকেশনটা তাকে ছাড়িয়ে যায় আসলে, তাকে ছাড়িয়ে আরো কঠিনতম পর্যায়ে যায়। এখন এটাকেই সে এনকারেজ করে কেন? কারণ কিছু ব্যাপার আছে এগুলাকে কঠিন ভাবে এগুলাকে রিপ্রেজেন্ট করা আসলে মূলত সহজ হয়ে দাঁড়ায়। যেমন আমরা একটা বাংলায় একটা প্রবাদ ব্যবহার করে থাকি যে বজ্র আটনি ফসকা গিরো, এইরকম ব্যাপারটার মতো আর কি। যে আমরা একটা জিনিসকে কখন কমপ্লেক্স করি, আপনারা জিনিসটা চিন্তা করবেন যে একটা জিনিসকে আমরা কখন কমপ্লেক্স করি, কারণ বা একটা সফটওয়্যার কখন খুব কমপ্লেক্স হয়, একটা কঠিন জিনিসকে সহজ করার জন্যই তো আমরা এই কমপ্লেক্সিটি গুলাকে ওভারকাম করে থাকি। জিনিসটা তো তাই। তো একইভাবে দেখেন, দ্য কনস্ট্রাকশন অফ রিগোরাস স্পেসিফিকেশন, এই রিগোরাস স্পেসিফিকেশন গুলাকে ক্ল্যারিফাই করার জন্য সেভারাল অ্যাসপেক্ট অফ সিস্টেম বিহেভিয়র, সেভারাল অ্যাসপেক্ট থেকে এই স্পেসিফিকেশন গুলাকে ক্লিয়ারিফাই করার জন্য, একদম অবভিয়াস করার জন্য আমরা এই যে রিগোরাস যে ফর্মাল স্পেসিফিকেশনটা এটাকে প্রিফার করে থাকি, দ্যাট আর নট অবভিয়াস ইন অ্যান্ড ফর্মাল স্পেসিফিকেশন। তো এই গেল প্রথমটা। তারপর হচ্ছে ফর্মাল মেথড ইউজুয়ালি হ্যাভ এ ওয়েল ফাউন্ডেড ম্যাথমেটিক্যাল বেসিস। সে একটা শক্ত সামর্থ্য, একটা ম্যাথমেটিক্যাল বেসিস থাকে, যেটা কিনা ফর্মাল স্পেসিফিকেশন আর নট অনলি মোর প্রিসাইজ বাট অলসো ম্যাথমেটিক্যালি সাউন্ড। এটা এমনিতে স্পেসিফিকেশন গুলা খুব একটা গোছানো থাকে না, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা খুবই শক্ত। এটার বেসটা যে, বা এটা একটা জিনিসকে প্রমাণ করার জন্য সে খুবই সাউন্ড থাকে বা শক্তিশালী থাকে। দ্যাট ক্যান বি ইউজ টু রিজন অ্যাবাউট দ্য প্রপার্টিস অফ এ স্পেসিফিকেশন। আপনি যে একটা কারণ দেখাবেন একটা স্পেসিফিকেশন বাড়ানোর বা একটা কমানোর, একটা প্রপার্টিস কে এক্সটেন্ড করার বা এটাকে ইলিমিনেট করার জন্য এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলাই কিন্তু যথেষ্ট। যে আপনি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিলেন যে হ্যাঁ এটা এভাবে স্যাটিসফাই হইতে পারে, অথবা এটা এভাবে ডিসস্যাটিসফাই হইতে পারে। এন্ড টু রিগোরাসলি প্রুভ দ্যাট an implementation satisfy its specification, যেটা বললাম। এখন দেখেন 3 নম্বরে হচ্ছে ফর্মাল মেথড হ্যাভ ওয়েল ডিফাইন্ড সিমান্টিক। তো সিমান্টিক জিনিসটা কি এটা তো অলরেডি এখানে বলা হয়েছে। তো therefore ambiguity in specification is automatically avoided when one formally specifies a system। দেখেন যখন আমাদের ওয়েল ডিফাইন একটা সিমেন্টিক থাকবে, আমরা এটাকে খুব সুন্দরভাবে অর্থবহ করতে পারবো, তখনই আমাদের কি হবে যে অ্যাম্বিগুইটি, আমাদের যে এই অ্যাম্বিগুইটির যে প্রবলেমটা আছে, যে এটা আপনাদেরকে অলরেডি কথা বলা হয়েছিল অ্যাম্বিগুইটি জিনিসটা কি। আসলে এখানে কি দ্বিয়ার্থক অর্থে বা আবছা অর্থে এখানে কথাটা বলা হয়েছে যে অ্যাম্বিগুইটি একটা জিনিসের, ধরেন যে দুইটা প্রসিডিউর থাকতে পারে, তো এখন আপনি ডিসিশন নিতে পারতেছেন না, ইউ আর ভ্যাসিলেটিং এমন টু অপশন, দেয়ার ক্যান বি অ্যান সাচ সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশন থাকতে পারে। তো আপনি এখন ভ্যাসিলেটিং এমং টু অপশন, তো ইন দিস পোর্শন ইউ হ্যাভ টু omit ওয়ান অপশন ইজিলি। তো আপনি এখানে কি করতে হবে, একটা অপশন আপনাকে অলরেডি বাদ দিতে হবে। তো এই ধরনের অ্যাম্বিগুইটিকে আপনি
এই সিমেন্টিক দ্বারা, এই ওয়েল ডিফাইন্ড সিমেন্টিক দ্বারা ইলিমিনেট করতে পারেন। কথাটা বুঝতে পারছেন? আর যদি আপনি একদম শাব্দিক করতে যান, যে অস্পষ্টতা, একটা জিনিসের যে অস্পষ্টতা, আপনি এই ওয়েল ডিফাইন্ড সিমেন্টিকের মাধ্যমে ইলিমিনেট করতে পারেন। সোজা সাপটা কথা। হুম। তারপর দেখি, the mathematical basis of the formal method facilitates automatic the analysis of specification. For example, table of based technique has been used to automatically check the consistency of specification. যে ম্যাথমেটিক্যাল যে টার্মটা, এটাকে এই স্পেসিফিকেশনের যে কনসিস্টেন্সি, এটা মেনটেন করার জন্য অনেকাংশে সাহায্য করে। অলসো অটোমেটিক থিওরেম প্রুভিং টেকনিক can be used to verify that an implementation satisfy its specification. যেমন ধরেন, আমাদের দেখেন অনেক সময় অনেকগুলা ম্যাথমেটিক্যাল প্রুফ থাকে। তো আপনার কাছে যদি একটা মনে করেন ইকুয়েশন ধরেন আছে, যেমন আপনি শব্দের ইকুয়েশন ধরতে পারেন, শক্তির ইকুয়েশন ধরতে পারেন। দেখেন আমাদের ফিজিক্সে একদম সবচেয়ে রিনাউন একটা ইকুয়েশন, যে আইনস্টাইনের যে E ইকুয়াল টু mc স্কয়ার একটা ইকুয়েশন। এখন এই ফরম্যাটে এনে হ্যালো, আপনারা একটু 2 মিনিট একটু ওয়েট করেন, আমার একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে, বুঝছেন? মানে একটানা এভাবে অনেকক্ষণ কথা বলা যায় না। আপনারা একটু 2 মিনিট একটু ওয়েট করেন। কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। একটু 2 মিনিট ওয়েট করেন, ঠিক আছে? ওকে স্যার।